বিদ্যার হয়ে কথা বলতে এলে তোরসার উপর রেগে যায় কাশ্যপ ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তোরসা বিদ্যার পাঠানো রেজিগনেশন লেটার ছিঁড়ে ফেলে আর সেখানে থাকা চিঠিটাও ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে বিদ্যাকে ফোন করে বলতে থাকে, শোন বিদ্যা, তোকে আমি একটা কথা বলছি, কোনো সময়ের জন্য যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবি না। নিজেকে নিজেকে ছোট করবি না, সবসময় নিজেকে প্রমাণ করে দেখাবি, নিজেকে বড় প্রমাণ করবি, কখনো নিজেকে ছোট প্রমাণিত করবি না, এ কথাটা মাথায় রাখবি। তখনই বিদ্যা বলে, কিন্তু মা, লড়াইটা তো রীতের বিরুদ্ধে, আমি তোর বিরুদ্ধে লড়াইটা লড়তে পারবো না। তখনই তোরসা বলে, কেন পারবি না? তোকে পারতেই হবে, অবশ্যই অবশ্যই পারতে হবে। দরকার হলে রীতের বিরুদ্ধেই তুই লড়বি। আর আমার বিশ্বাস রীত অবশ্যই তোর কাছে ফিরে আসবে যে কোনো মূল্যে। একটা সময়ের পর রীত অবশ্যই তোর কাছে ফিরবে। রীতকে ভুলভাল বুঝিয়ে রাখা হয়েছে বিধায় রীত তোর কাছে আসতে পারছে না। কিন্তু একটা কথা মাথায় রাখবি, রীতের কাছ থেকে যতটা দূরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিস তুই, ততটা দূরে চলে গেলে ওরা আরো তোকে তোকে ভেঙে ফেলতে সক্ষম হবে। কিন্তু তুই তো আমার মেয়ে, তাই না? তোর জন্য আমি গর্ববোধ করি। আমি চাই তোর জন্য আমি নিজেকে গর্ববোধ করি। কারণ আমি তোকে পেটে ধরিনি, আমি তো তোর মা হতে পারিনি। একটা সময়ের পর আমি বুঝতে পেরেছি যে আমি তোর মা হতে পারবো, তাই আমি তোর মা হওয়ার চেষ্টা করছি। এখন যদি তুই সবার সামনে নিজেকে ছোট প্রমাণিত করিস, আমাকে ছোট প্রমাণিত করিস, সেটা তো আমি মেনে নিতে পারবো না। আমি তোর কাছে রিকোয়েস্ট করছি মা, নিজেকে ছোট প্রমাণিত করিস না, নিজেকে সবসময় বড় রাখার চেষ্টা কর। ওদের বিরুদ্ধে লড়, ওদের বিরুদ্ধে লড়তে হবে। যারা তোকে এতটা অপমানিত করেছে, যারা তোকে এভাবে তুচ্ছাই করেছে, তাদের বিরুদ্ধে লড়ে তাদেরকে দেখিয়ে দে যে তুই কতটা লড়াকু হতে পারিস তুই। তখনই এই কথা শুনে বিদ্যা অবাক হয়ে যায়। এরপরেই তোরসা বলতে থাকে, কথা দে, তুই এই লড়াইটা লড়বি, এই ময়দান ছেড়ে তুই বেরিয়ে আসবি না। তখনই বিদ্যা তোরসার কথা শুনে বলতে থাকে, মা তুমি কি বলছো? ভেবেচিন্তে বলছো তো? আমি যে কতটা কষ্ট নিয়ে আছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কোনোভাবেই না। আমি ওখানে কোন মুখ নিয়ে দাঁড়াবো? রিত যে কিনা আমাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগল হয়ে যেত, সে ছেলেটাই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সে ছেলেটা জানো মা, আমাকে মারতে আসছে, আমার গায়ের ওপরে হাত তোলার কথা বলছে। তার সঙ্গে আমি কি করে লড়াই করব? আমি তো ওখানে দাঁড়ানোরও শক্তি খুঁজে পাই না। তখনই এ কথা শুনে তোরসা বলতে থাকে, তোকে লড়তে হবে, দেখিয়ে দিতে হবে যে তুই কোনো ফেলনা নয়। তোকে লড়তে হবে মা, লড়তে হবে, লড়ে দেখিয়ে দিতে হবে। তখনই দেখা যাবে বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই লড়াইটা লড়বো। এরপরে দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি তোষাকে ফোন করে বলে, তুমি কোথায়? তখনই তোষা বলে, কেন, কি প্রয়োজন? এরপরেই তোষাকে বলতে থাকে, এক্ষুনি বাড়ি ফিরে এসো। এরপরেই তোষা বাড়িতে ফিরতেই কাশ্যপ ব্যানার্জি বলে, যে পেপারটাতে সাইন করতে পাঠিয়েছিলাম সে পেপারটাকে কি সাইন করাতে পেরেছো? তখনই তোষা বলে, হ্যাঁ করিয়েছি। তোমার মতো জানোয়ার লোক আমি দুটো দেখিনি। সত্যি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি একজন বাবা হয়ে নিজের মেয়ের প্রতি এতটা অবিচার কি করে করতে পারো? তখনই দেখা যাবে এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার অর্ধাঙ্গিনী। তুমি অর্ধাঙ্গিনী হয়ে আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না, তোমার কোনো রকম কোনো রাইট নেই। তখনই তোরসা বলে, অর্ধাঙ্গিনী? ভালোবাসা কার আছে বলো তো? কোনো জায়গায় কোনো ভালোবাসা নেই। এই যে মেয়েটাকে দেখো, আমি দেখলাম ওর হাজবেন্ড, ওই যে প্রফেসর পিসি বলে মেয়েটি, ওই মেয়েটিকে নিয়ে এত রাতে বেরিয়ে যাচ্ছে, কলেজ থেকে বেরোচ্ছে, সারাদিন ঢোলাঢুলি কষাকষি করছে। এরপরেও কি তুমি বলবে ভালোবাসা বলে কিছু আছে? এবারের আনাচে কোনাচে কোথাও ভালোবাসা নেই, এবারের কোনো কোনাতেই ভালোবাসা নেই। শুধুমাত্র তোমার মতো লোকজনদের কারণে এই বাড়িতে ভালোবাসা নামের কোনো বস্তু প্রবেশ করতে পারে না। তোমরা ভালোবাসতে জানো না, শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করো। তোমার জীবন থেকে যে প্রয়োজনটা ফুরিয়ে যায়, সেই প্রয়োজনটাকে তুমি নিজের জীবন থেকে একেবারে বের করে দাও, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলে, হ্যাঁ, যে জিনিসটার আমার প্রয়োজন না থাকে সেই জিনিসটাকে আমি জাস্ট ছুঁড়ে ফেলে দিই। সেই জিনিসটার আমি নিজের জীবনে কোনো রকম কোনো
জায়গা রাখি না। তখনই তোরসা বলতে থাকে, হ্যাঁ তাই তো, এটাই তো সত্যি। যেমন তোমার প্রথমা স্ত্রী, তাকেও তো ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তাকে তো প্রাণে মেরে ফেলেছিলে, হত্যা করেছিলে, তাই না? আর তোমার মেয়ে বিদ্যা, তারও তো প্রয়োজন শেষ, তাই তাকে মারার চেষ্টা করছো। তখনই কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো তোরসা। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি ভুলে যাচ্ছ যে কাশ্যপ ব্যানার্জির সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি। এরপরে দেখা যাবে তোরসা পিহুকে বলতে থাকে, শোন পিহু, আমি দেখলাম কপিলকে ওই মেয়েটার সঙ্গে। আমার সত্যি বলার কোনো ভাষা নেই। আমি যে কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তখনই পিহু বলে, প্লিজ দিদি, এইসব কথা বলো না। আমি জাস্ট সহ্য করতে পারি না, নিতে পারি না আমি। তখনই কাশ্যপ ব্যানার্জি রেগে গিয়ে বলতে থাকে, তোরসা, এবার মুখটা বন্ধ করবে, নাকি তোমার মুখটা বন্ধ করতে আমাকে কিছু করতে হবে? তখন দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি বলে, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, অতিরিক্ত বার বেড়ে যাচ্ছ তোরসা। সংসারটা বাঁচাতে চাইলে, সংসারে যদি সুখ আনতে চাও, তবে একটু মুখটা বন্ধ রাখার চেষ্টা করো। এরপরেই তোরসা দেখা যাবে রাজ রিতকে ফোন করে। রিত ফোন ধরতেই বলতে থাকে, আমি তোরসা ব্যানার্জি বলছি, তোমার শাশুড়ি মা। অবশ্য তুমি হয়তোবা এখন আর তোমার ওয়াইফকেই মানছো না, তবে শাশুড়ি মাকে কি করে মানবে, তাই না? তখনই দেখা যাবে এ কথা শুনে রিত বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? আপনি যেটা বলার জন্য ফোন করেছেন সেটা বললে খুশি হতাম। তখনই দেখা যাবে তোরসা বলতে থাকে, আচ্ছা, আমি তো ভাবতেও অবাক হয়ে যাচ্ছি যে যে ছেলেটা বিদ্যায়ন্ত প্রাণ ছিল, বিদ্যাকে পাগলের মতো ভালোবাসতো, সেই ছেলেটা বিদ্যার বিরুদ্ধে কি করে যেতে পারে? সত্যিই তো তুমি এখন ওই বিসিসিআই কলেজের মালিক, আর এখন তো বিদ্যা একজন অধ্যাপিকা, তাই না? তোমরা তো চাইছো বিদ্যাকে সরিয়ে দিতে। সত্যি রিত, তোমার ভালোবাসা যে এতটা সস্তা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি নাকি বিদ্যাকে এতটা ভালোবাসতে, সে ভালোবাসা কোথায় গেল তোমার ভালোবাসা? এখন ভালোবাসা আর কোনো রকম কোনো দোহাই দেখাচ্ছ না। আগে তো ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলতে, আর এখন মেয়েটা একা একা টুকরে টুকরে মরছে, আর তুমি ভালোবাসি কথাটা আর ওকে বলছো না। তখনই দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি ফোনটা তোরসার হাত থেকে নিয়ে নেয় আর রাজদীপের কাছে দিতে বললে, রাজদীপ ফোন ধরতে কাশ্যপ ব্যানার্জি বলে, কালকে আপনি বরং কোর্টে চলে আসুন, আপনার ছেলেকে নিয়ে কোর্টে চলে আসবেন। তখনই রাজদীপ বলে, আমি তো অসুস্থ, আমার শরীরটা ভালো নয়। তখনই দেখা যাবে কাশ্যপ ব্যানার্জি বলে, যে করে হোক রিতকে কোর্টে পাঠিয়ে দেবেন। আমি বিদ্যার থেকে সাইনটা নিয়ে নিয়েছি, আর উকিল বাবু বিদ্যাকে কোর্টে নিয়ে আসবে। তা ওদের কালকেই ডিভোর্সটা করিয়ে নেব, ডিভোর্সটা হয়ে যাবে, চিন্তা করবেন না। এরপরে দেখা যাবে ফোন কেটে দিলে তখনই রাজদীপ বলতে থাকে, কালকে কাশ্যপ বাবু কোর্টে যাবে, বিদ্যা সাইন করে দিয়েছে, সেখানে গিয়ে আইনতভাবে তোমাদের ডিভোর্সটা সম্পূর্ণ করবে। সেখানে গিয়ে আইনতভাবে তোমরা ডিভোর্সটা অ্যাপিল করবে। এ কথা শুনে রিত বলতে থাকে, ড্যাডি, তুমি এসব কি বলছো? এটা কোনোভাবেই সম্ভব না। তখনই রাজদীপ বলে, কেন সম্ভব না রিত? কেন সম্ভব হতে পারে না বলো তো? অবশ্যই সম্ভব। তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো, বৃদ্ধ বয়সে তোমার বাবাকে কষ্ট দিতে না চাও, তবে অবশ্যই যাবে, অবশ্যই কোর্টে গিয়ে বিদ্যাকে পুরোপুরিভাবে নিজের জীবন থেকে সরিয়ে দেবে। বিদ্যার মতো মেয়েদের এ বাড়িতে কোনো জায়গা নেই। ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো, তবে এরকম করে তোমার থেকে দূরে যেতে পারতো না। তখনই দেখা যাবে সৃঞ্জয়ী বলতে থাকে, সত্যি বলছেন দাদা, আপনার কথাগুলোর লজিক আছে। সত্যি বিদ্যা যদি রিতকে ভালোবাসতো, তবে ও কখনো এরকম বিহেভ করতে পারতো না রিতকে ছেড়ে। কখনো এভাবে নিজের নিজের কলেজ নিয়ে ব্যস্ত থাকতে পারতো না, নিজের ছাত্রছাত্রীদের নিয়ে ব্যস্ত থাকতে পারতো না। রিত বলতে থাকে, ড্যাডি, আমাকে বিদ্যার সঙ্গে কথা বলতে হবে। এই বলেই রিত বেরিয়ে যায়। তখনই রাজদীপ বারবার রিতকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে, প্লিজ রিত, যেও না, তুমি প্লিজ যেও না। তখনই না শুনে রিত চলে গেলে সৃঞ্জয়ী বলে, দাদা, ওকে আটকাবেন না, ও ফিরে আসবে, ও অবশ্যই ফিরবে। তখনই রাজদীপ বলে, কি করে? তখনই সৃঞ্জয়ী বলে, এবার আমার খেলাটা দেখুন, আমি আমি কি চাল চালি, আমার চালটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এই বলেই সৃঞ্জয়ী কাউকে একটা ফোন করে নোংরা একটি চক্রান্তের কথা বুঝিয়ে দেয় লোকটিকে, আর সে ঠিক সেভাবেই কাজ করতে বললে তখন লোকটি বলে, ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না,
এদিকে দেখা যাবে হৃদ বিদ্যার বাড়ির সামনে চলে আসে। সেখানে আসতেই ড্রাইভার হৃদকে নামিয়ে দেয়। এরপরে হৃদ আস্তে আস্তে বিদ্যার দরজার সামনে গিয়ে দেখতে পায় সেখানে বড় একটি গাড়ি। বড় গাড়ি দেখে অবাক হয়ে যায় হৃদ। হৃদ বলতে থাকে, এত বড় গাড়ি এখানে কি করছে? বিদ্যার বাড়ির সামনে এত বড় কার কোথা থেকে এলো? এরপরে দেখা যাবে এরপরে বিদ্যার দরজার সামনে ছেলেদের জুতো দেখে অবাক হয়ে যায় হৃদ। হৃদ বলতে থাকে, তার মানে কি ভেতরে কেউ আছে? ভেতরে কেউ ঢুকেছে? আর বিদ্যাকে সেটাকে সহমত জানিয়েছে। এরপরে দেখা যাবে হৃদ দরজায় হাত দিতে দেখতে পায় ভেতর থেকে লক করা। এটা দেখে হৃদ অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি বুঝতে পারছি না বিদ্যা এতটা নিচে নামতে পারে। এত দামি কার, এত দামি জুতো দেখে তো মনে হচ্ছে ইয়াং জেনারেশনের কোনো ছেলের জুতো হবে। এরপরে দেখা যাবে হৃদ বলতে থাকে, এত সহজে বিদ্যা তুমি আমাকে ভুলে গেলে? এরপরে দেখা যাবে একজন ড্রাইভার এসে বলতে থাকে, কি কাউকে খুঁজছেন? তখনই হৃদ বলে, আসলে আসলে এটা প্রফেসর বিবির জায়গা তো। তখনই লোকটি বলতে থাকে, হ্যাঁ আসলে আসলে এখানে আমাদের স্যার এসেছেন প্রফেসর বিবির সঙ্গে দেখা করতে, ওনার সঙ্গে দেখা করতে। আর আর এখানে এখানে তো উনি প্রায়ই আসেন। আসলে প্রফেসর বিবির তো ডিভোর্স হতে চলেছে, তাই প্রফেসর বিবির ডিভোর্সটা হয়ে গেলে উনি স্যারের সঙ্গে সম্পর্কটা নিয়ে ভাববে। এ কথা শুনে হৃদ সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে ড্রাইভারকে বলে, আমরা এক্ষুনি ব্যাগে যাব। তখনই ড্রাইভার বলে, ঠিক আছে স্যার, আপনি উঠে বসুন। হৃদ ভুল বুঝে চলে যেতে থাকলে তখনই হৃদ মনে মনে বলতে থাকে, বিদ্যা তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনো কল্পনাও করতে পারি না।